বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের 15 পেজের নিজে করি এই কাজগুলো আমি একটু তোমাদের সাহায্য করব। আমি আশা করি সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ স্কিপ করবেন না। আমি নিজের মতো করে শিক্ষার্থীরা যাতে একটা অঙ্ক করার মাধ্যমে একাধিক অঙ্ক করতে পারে সে চেষ্টাটাই করবো ইনশাল্লাহ। এক, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাহলে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। দেখো, আমরা যখন একটা অঙ্ক করি এই যে কি চাইছে আর কি দেয়া আছে সেটা খেয়াল করবো। কততম দিনে চাল শেষ হবে, তাহলে যেটা চাই সেটাকে ডান দিকে রাখতে হয়, আর যে তথ্যটা দেওয়া আছে সেটাকে বাম দিকে রাখতে হয়। তাহলে প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, এই কথাটাকে আমরা এইখান থেকে স্টার্ট করব। এই কথাটাকে আমরা ঘোরাবো, আমরা লিখবো 650 গ্রাম চাল লাগে একদিন, প্রতিদিন মানে একদিন। তাহলে আমরা লিখবো 650 গ্রাম চাল লাগে কয়দিনে? একদিনে। তাহলে 650 গ্রাম চাল লাগে কয়দিনে? একদিনে। এই যে দেখো, কততম দিন চাইছে, আমি এটা ডান দিকে রাখলাম, ঠিক আছে না? আর এই যে মান দেয়া আছে যেটা, সেটা বাম দিকে রাখতে হয়, কারণ এই যে 98,000 গ্রাম চাউলের পরিমাণ দেয়া আছে, এটা যদি তুমি বাম দিকে না রাখো তাহলে কিভাবে তুমি উত্তর বের করতে পারবা? আচ্ছা, তাহলে সুতরাং 1 গ্রাম চাল লাগে, দেখো 650-এর চেয়ে এক কম পরিমাণ চাল লাগে, তাহলে ভাগ হবে। তাহলে একের সোজা এক লিখে এই একের উপরে যে 650 আছে এটাকে নিচে লিখতে হয় এত দিনে। সুতরাং দেবো, সুতরাং কত গ্রাম? 98,000 গ্রাম। 9 8 দিয়ে 3টা শূন্য, 98,000 গ্রাম চাল লাগে। তাহলে এক গুণন, দেখো একের চেয়ে 98,000 বেশি, তাহলে গুণ হবে, কী হবে? গুণ। তাহলে এক গুণন এই 98,000 ভাগ কত? 650, এততম দিনে। তা আমাদের এত কি দিনে, তাহলে আমাদের এখন উত্তর আমরা এটা বের করবো আমরা। তাহলে 98,000 গুণন এক মানে 98,000, তাকে 650 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 98,000কে 650 দিয়ে আমরা ভাগ দেবো। তাহলে 98,000 ভাগ কত? 650। দেখো আমরা কয়বার দেবো? প্রথমে দেখো আমার একক দশক শতক, এর একক দশক শতক, এর একক দশক শতক, এরও 3 ঘর, অর্থাৎ এটা ভাজক, এটা ভাজকের 3 ঘর, ভাজ্যের 3 ঘরের সাথে আমরা দেখো এই ভাজক কখনোই ভাজ্যের চেয়ে বড় হতে পারবে না, মানে এটা এই 3 ঘর এটার চেয়ে যদি ছোট হয় তাহলে কিন্তু 4 ঘর নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর 3 ঘর এই 3 ঘরের চেয়ে ছোট আছে, অর্থাৎ ভাজ্য ছোট আছে, তাহলে ভাগ করতে কোনো অসুবিধা নেই। দেখো আমরা যদি 2 বের দিই, মনে যদি আমরা 600 কল্পনা করি, তাহলে 2 বের দিলে কত হয়? 1200। আমরা এই 3 ঘর নেই, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে যদি 2 বার দিই বেশি হয় তাহলে 1 বার দেবো। কয়বার দেবো? 1 বার। সেক্ষেত্রে আমি অবশ্যই এই শতকের ঘরের উপরে 1 লিখবো। 1 বার দিলে কত হলো? 650। 650 বিয়োগ করলাম, 0 থেকে 0 বিয়োগ করলে 0, তারপর 5 থেকে দিলে 8 পাবো 3, 6 থেকে দিলে 9 পাবো, 6 থেকে দিলে 9 পাবো 3। দেখো 6 থেকে একটু ভুল লিখলাম, 6 থেকে দিলে 9 পাবো 3, তাহলে কত হলো? 330। 650-এর ভিতরে 330 যায় না, তাহলে আমি একটা শূন্য কেটে নিয়ে আসলাম, তাহলে কত হলো? 3,300। যেহেতু আমি কেটে নিয়ে আসলাম, অবশ্যই আমাকে এবার ভাগ করতেই হবে। তাহলে এবার আমি 5 বার দেবো। কয়বার দেবো? 5 বার। আমরা মনে ফিগার চিন্তা করবো। দেখো আমি যদি 5 না নিয়ে 0 কল্পনা করি তাহলে 5 × 30, যদি 600 কল্পনা করি সেটাকে যদি 6 দিয়ে গুণ দিই 3600, 3300-এর চেয়ে বেশি হয়ে যায়। তাহলে এভাবে আমরা মনে গুণ করবো। তাহলে 5 বার গুণ দিলে এই 5 0 0, 5 5 25-এর 5, হাতে আমার কত? 2, 5 30 আর 2 32। এরপর আমি বিয়োগ করবো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, দেখো নিচে 5 আর উপরে 0, তাহলে নিচে ছোট সংখ্যা উপরে বড় সংখ্যা, বিয়োগ করা যায় না, এই জন্য উপরে 10 ধরতে হবে। তাহলে 5 থেকে দিলে 10 পাবো 5, হাতে আমার 1 2 আর 1 3, 3 3 মিলে গেল 0, 3 3 মিলে গেল 0, বামে 0-এর প্রয়োজন নেই। এবার আমাদের কিন্তু আর একটা 0 অবশিষ্ট আছে, সেই 0টাও কেটে আনতে হবে। দেখো আমি বলছি আমি যদি কেটে আনি তাহলে অবশ্যই আমাকে গুণ করতে হবে। তাহলে আমি 0 কেটে নিয়ে আসলাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ভাগ শেষের চেয়ে ভাজক কি বড়, অর্থাৎ ভাগ করা যাচ্ছে না, এই জন্য 0 বার দিতে হবে। যদি এরকম ভাগ করা না যায় তাহলে 0 বার দেবো। তাহলে আমি 650-কে 0 বার গুণ করলে কত হয়? 0ই হয়। এখানে আমি বিয়োগ করবো, অবশ্যই 0 বার দিতে হবে, যেহেতু আমি কেটে আনছি, কেটে আনার জন্য আমাকে 0 বার দিতেই হবে, তাছাড়া কিন্তু অঙ্ক সমাধানে যেতে পারবো না। তাহলে কত হচ্ছে? 0 0 5। তাহলে আমরা দেখলাম যে 150তম দিন চলার পরে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। তাহলে কি হচ্ছে? আমাদের অঙ্কে বলছে যে 650 গ্রাম চাল, তবে কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 150তম
এই যে 150তম 150তম দিন 150তম দিন চলার পর 150তম দিন চলার পরে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। 500 গ্রাম চাল 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। কি থাকে? অবশিষ্ট থাকে। তাহলে 150তম দিন চলার পর 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। সুতরাং আমাদের আরও একদিন চলবে। সুতরাং আমাদের কী লিখতে হবে? সুতরাং 150 যোগ 1, হ্যাঁ, এত, অর্থাৎ 151তম 151তম দিনে 151তম দিনে চাল শেষ হবে। তাহলে 151তম দিনে চাল শেষ হবে। আমরা লিখতে পারি উত্তর কত লিখতে পারবো? যেহেতু ক্রমবাচক সংখ্যা আমাদের বলছে 151তম দিন, 151তম দিন। উত্তর আমাদের ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। ক্রমবাচক সংখ্যায়। আমি আবারও বলি, আমার টার্গেট হচ্ছে ছোটো ছোটো শিক্ষার্থীরা তারা একটা অঙ্ক করে যেন অসংখ্য অঙ্ক পারে। প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ছোটোবেলা থেকে অঙ্কের ভিত্তি যদি শক্তিশালী হয়, পরবর্তীতেও তাদের এটা কাজে লাগবে। দেখো, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমাদের কততম দিন চাইছে, তাহলে আমাদের দিনটাকে ডান দিকে রাখতে হবে। দেখো, আমি এই যে লাইনটা, যে কোনো অঙ্কের দেওয়া লাইন থেকে শুরু করতে হয়। এক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে কোন লাইনটা দেওয়া আছে, আর সেই লাইনটাকে আমি কীভাবে সাজাবো, এবং সাজালে আমাদের উত্তর বের হবে। দেখো, আমি এই যে প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, এটাকে সাজালাম, উল্টা করে দিলাম, কারণ আমাদের দিন চাইছে। যে যদি আমাদের গ্রাম চাইছে, তাহলে আমি গ্রামে দিক দিতাম। 650 গ্রাম চাল লাগে একদিন, তাহলে 1 গ্রাম চাউল লাগে 1/650, 98,000 গ্রাম চাউল লাগে 1/98,000/650 দিনে। তাহলে আমরা 698,000কে 650 দিয়ে ভাগ দিলাম, আমরা দেখলাম 150 দিন চলার পরও 500 গ্রাম চাল কি থাকে? অবশিষ্ট থাকে। তাহলে আমরা 150-এর সাথে আরও একদিন যোগ করলে 151তম দিনে চাল শেষ হবে। উত্তর 151তম দিন। এবার আমি পরবর্তী অঙ্ক নিয়ে আসছি। এবারে পরবর্তী অঙ্কটি, একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, এখানে কি দেয়া আছে আর কি বের করতে হবে বলো তো দেখি। দেখো, কয়টি বই তৈরি করা যাবে? বইয়ের সংখ্যা চাইছে। কী চাইছে? বইয়ের সংখ্যা। আবার একটা বই তৈরি করতে 138টা কাগজ লাগে। তাহলে কিন্তু এখানে দেওয়াই আছে, তথ্য কি দেওয়াই আছে। তাহলে এই তথ্যটাকে আমরা লিখবো যে 138টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। তাহলে কী লিখবো? তো এই যে একটি বই তৈরি, এই কথাটাকে ঘুরাই দেবো, কারণ আমাদের একটা বই চাইছে, একটা বইকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা লিখবো 138টা কাগজ লাগে, 138টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। কয়টি বই তৈরি করতে? একটি বই তৈরি করতে। তাহলে 138টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। তাহলে 138টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। সুতরাং একটা কাগজ লাগে, এই 1 ভাগ, দেখো 138 আর 1 কম হলে ভাগ হবে, 1 ভাগ 138টি বই তৈরি করতে। সুতরাং কত? 70,000। 70,000টা কাগজ লাগে। 1-এর চেয়ে 70,000 বেশি, বেশি হলে গুণ হয়, গুণ হলে উপরে লিখতে হয়। 1 গুণন 70,000 ভাগ কত? 138টি বই তৈরি করতে। তাহলে 70,000কে 138 দিয়ে ভাগ দেবো। তাহলে আমরা ভাগটা এখানে করতে পারি। এই 70,000 ভাগ কত? 138। তাহলে 70,000 ভাগ কত? 138। তাহলে আমরা প্রথমে দেখো, এখানে কত আছে? 700, একক দশক শতক 700। তাহলে 2 বার দিলে কত হয়? 2 বার দিলে কিন্তু যাই হোক, এবার আমরা কয়বার দিতে পারি? তাহলে আমরা 7 বার দিই, 5 বার দিই। কয়বার দিই? 5 বার। তাহলে যদি 5 বার দিই, তাহলে কত হয়? 5 বার দিলে 5 40 শূন্য, হাতে আমার কত? 4। তাহলে 3 5 15 4 19 9, হাতে আমার কত? 1। 5 8 5 4 1 6 বিয়োগ করলাম, 0 বিয়োগ 0 মানে 0, 6 9 আছে কত? 10 পাবো 1। ঠিক আছে, হাতে আমার 1 6 1 7। এবার কাটে আনলাম কত? 0। দেখো, এবার হচ্ছে 138 এসে ভার্সেস কি হয়ে গেছে? ছোটো, তা যায় না, না গেলে কী করতে হবে? 0 করে দিতে হবে। আমি 0 করে দিলাম, তাহলে 0 গুণন 138 মানে 0ই হবে। তাহলে এবার বিয়োগ করলাম 1 0 0। এবার অবশিষ্ট 0টা আমি কেটে নিয়ে আসলাম। এবার আমি কয়বার দেবো? 7 বার। কয়বার দেবো? 7 বার। 7কে 138 ধরে গুণ করলে কত হয়? 966। 966। তাহলে আমি বিয়োগ করলাম, 6 কত হলে 10 পাবো? 4। হাতে আমার
6 একের 7, 7 এর থেকে 10 পাবো, হাতে মারে 1, 6 একের 7, 7 থেকে 10 পাবো 3, হাতে মারে 1, 9 একে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি 507টি বই তৈরি করার পর 34টা কাগজ অবশিষ্ট থাকে, যা দিয়ে একটি বই তৈরি করা যায় না। আসলে কি যায়? আমরা তো জানি যে 138টা কাগজ হলে একটা বই তৈরি করা যাবে। তুমি এই যে 34টা কাগজ বেঁচে গেল, এটা দিয়ে তো একটা বই তৈরি করতে পারবে না। এই জন্য এই 34কে বাদ দিতে হবে। উত্তর হবে 507টি বই। কয়টি বই? 507টি বই। তাহলে আমরা লিখতে পারি যে 507টি বই তৈরি করার পর 34টা কাগজ অবশিষ্ট থাকে। তাহলে আমরা লিখতে পারি 507টি বই তৈরি করার পর 34টা কাগজ অবশিষ্ট থাকে। 34টা কাগজ কি থাকে? অবশিষ্ট থাকে। থাকে, আমার লেখা খারাপ। যা দিয়ে একটি বই তৈরি করা যায় না। একটি বই তৈরি করা যায় না। তাহলে কী হবে? উত্তর 507টি বই। উত্তর 507টি বই। উত্তর কয়টি বই? 507টি বই। তাহলে আমি আবার একটু রিপিট করছি। দেখি, একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? দেখো আমাদের বইয়ের সংখ্যা চাইছে, এই জন্য বইয়ের সংখ্যা আমি ডান দিকে রাখবো। এই যে প্রথম যে লাইনটা, এটা ঘোরায় লাগবে যে 138টা কাগজে লাগে একটি বই তৈরি করতে। সুতরাং একটা কাগজ লাগে 1/138টা বই তৈরি করতে 70,000। একের চেয়ে 70,000 বেশি হলে গুণ হয়, এজন্য উপর লিখতে হয়। তাহলে আমি যখন ভাগ করছি তখন দেখছি যে 507টি বই তৈরি করার পর 34টা কাগজ অবশিষ্ট থাকে, যা দিয়ে একটি বই তৈরি করা যায় না। এই জন্য এই 34টা বাদ দিতে হবে। সুতরাং 507টি বই। আমার চ্যানেলটি নতুন, সবাইকে অবশ্যই সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করা যাচ্ছে। এরপরের অঙ্কটি সমাধান করার জন্য আমি নিয়ে আসছি। পরের অঙ্ক। শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে 750টি 500 টাকার নোটে মোট টাকার পরিমাণ 750 গুণন 500 এত টাকা। তাহলে এই গুণটা করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 750 গুণন কত? 500। দেখো আমরা 0 দিয়ে গুণ করলে 0 0 0, 5 0 0, 7 0 0, এক ঘর কাটা। 0 0 0, 5 0 0, 7 0 0। 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে 0ই হয়। এবার 2 ঘর কাটা। 5 0 0, 5 5 25, 5 হাতে আমার কত? 2, 5 7 35 আর 2 37। তাহলে 0 সাথে 0 যোগ করলে 0ই হয়, 0ই হয়, 0ই হয়। 5 যোগ 0 মানে 5, 7 3। তাহলে কি দাঁড়ালো উত্তর? উত্তর দাঁড়ালো হচ্ছে মোট টাকার পরিমাণ 60 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 3,75,000 টাকা। তাহলে 3,75,000 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ 3,75,000 টাকা। এবার পরের অঙ্কটি। রাখি 11 নম্বর অঙ্ক। রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? দেখো কততম মাস কি চাইছি? কততম মাস এটা তোমাকে বুঝতে হবে যে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে আমাদের তো এখানে দেয়া আছে প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে। তাহলে প্রতি মাসটা আমরা ডান দিকে রাখবো, আমরা কোথায় রাখবো? ডান দিকে রাখবো। তাহলে আমরা লিখতে পারি রাখি 950 টাকা সঞ্চয় করে 1 মাসে। লিখতে পারি কি বলো? রাখি 950 টাকা, রাখি 950 টাকা সঞ্চয় করে 1 মাসে। কয় মাসে? 1 মাসে। 1 মাসে। তাহলে ওই যে প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে, প্রতি মাস মানে 1 মাস। তাহলে রাখি 950 টাকা সঞ্চয় করে 1 মাসে। সুতরাং রাখি 1 টাকা সঞ্চয় করে 1 মাস সঞ্চয় করে 1 মাসে। কয় মাসে? 1 মাসে। তাহলে রাখি 1 টাকা সঞ্চয় করে 1/950 এত কি মাসে। সুতরাং রাখি কয় টাকা সঞ্চয় করে? এই যে 50,000 টাকা। 50,000 টাকা, 50,000 টাকা একটু এবারও লিখি। সুতরাং রাখি এই 50,000 টাকা সঞ্চয় করে 1 গুণন এই 50,000 ভাগ কত? 950 মাসে। তাহলে আমরা 50,000কে 950 দিয়ে ভাগ দেবো। তাহলে কি দাঁড়ায়? এই 50,000, এটা আমি পুরাতন নিয়মে করলাম, 950 দিয়ে ভাগ দিলাম। তাহলে আমি প্রথমে দেখো এখানে 500 আর 950, তার মানে ভাজ্যের 4 ঘর আমাদের হিসাব করতে হবে। 1 2 3 4, 4 ঘর দিয়ে আমরা নিতে পারবো। তাহলে আমরা প্রথমে 5 বার দিই। কয়বার দিই? 5 বার। 5 বার দিই। 5 0 0, 5
5 5 25 5 হাতে আমার 2, 5 9 45 2 47। এবার আমি বিয়োগ করি, 0 বিয়োগ 0 মানে 0, নিচে 5 উপরে 0 মানে উপরে 10 ধরতে হবে। 5 থেকে তুলে 10 পাবো 5, হাতে আমার 1, 7 আর 1 8, 8 থেকে তুলে 10 পাবো 2, 28 থেকে তুলে 10 পাবো 2, 4 আর 1 5। তাহলে কি হলো 250। দেখো 950 250-এর ভিতরে 950 যায় না, তাহলে একটা শূন্য কেটে আনতে হবে। এবার আমি কয়বার দেবো? এবার আমি 2বার দিই, 3বার দিলে বেশি হয়ে যায়। 2বার দিলে 2 0 0, তারপর 5 2 10 0, হাতে আমার 1, 9 2 18 1 19। এবার আমি কী করবো? বিয়োগ করবো। 0 বিয়োগ 0 মানে 0, 0 বিয়োগ 0 মানে 0, 9 থেকে তুলে 15 পাবো, 9 6 15, হাতে আমার 1 1 আর 1 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 52 মাস সঞ্চয়, 52 মাসেও তার 50,000 টাকা সঞ্চয় পূর্ণ হয় না। আবার আমি বলি, 52 মাসেও রাখির 50,000 টাকা সঞ্চয় পূর্ণ হয় না, সেক্ষেত্রে 600 টাকা অবশিষ্ট থেকে যায়। তাহলে 52 মাস সঞ্চয় করার পরও তার 600 টাকা অবশিষ্ট থেকে যায়। তাহলে এখানে রাখির 52 মাস সঞ্চয় করার পরেও 52 মাস সঞ্চয় করার পরও 52 মাস সঞ্চয় করার পরেও 600 টাকা অবশিষ্ট থেকে যায়। কয় টাকা? এই 600 টাকা 52 মাস সঞ্চয় করার পরেও 600 টাকা অবশিষ্ট থেকে যায়। অবশিষ্ট থেকে যায় 52 মাস সঞ্চয় করার পরেও 600 টাকা অবশিষ্ট থেকে যায়। তার মানে তাকে আরেকটা মাস সঞ্চয় করতে হবে। সুতরাং তাকে তার সঞ্চয় 50,000 টাকা সঞ্চয় পূর্ণ হবে 53তম মাসে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এই 52 যোগ 1 সমান 53তম, ঠিক আছে? 53তম মাসে তার সঞ্চিত টাকা, 53তম মাসে তার সঞ্চিত টাকা কেমন টাকা? এই সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, 50,000 অতিক্রম করবে, 50,000 অতিক্রম করবে। উত্তর 53তম মাস, 53তম মাস। উত্তর কততম মাস? 53তম মাস। তাহলে আমি আবার বলি যে কততম মাসে তার সঞ্চিত টাকা, উত্তর ক্রমবাচক সংখ্যা লিখতে হবে। এই 53তম মাস, এই কথাটা তোমাকে লিখতে হবে। এটা আমাদের প্রশ্নের নির্দেশনা। দেখো এবার আসাদ, পরবর্তী অঙ্ক 12 নম্বর অঙ্ক। আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। এ থেকে তার কত টাকা খরচ হলো? দেখো, তুমি যদি অঙ্কের রাশি বোঝো তাহলে অঙ্ক কিন্তু তোমার কাছে অনেক সহজ লাগবে এবং ইন্টারেস্টিং লাগবে। এই যে 225 টাকা দরে ক্রয় করলো, তাহলে এখানে আমার চিন্তা করতে হবে যে 225 টাকা দর মানে কি? একটা মুরগির দাম। কয়টা মুরগির দাম? একটা মুরগির দাম। তাহলে একটা ব্রয়লার মুরগির দাম 225 টাকা। আমরা কি লিখতে পারি বলো? যে একটি ব্রয়লার মুরগির দাম, একটি ব্রয়লার মুরগির দাম কয় টাকা? 225 টাকা। কয় টাকা? 225 টাকা। সুতরাং কয়টা ব্রয়লার মুরগির দাম বের করতে হবে? 345টা। সুতরাং 345টি ব্রয়লার মুরগির দাম গুণ হবে, বোঝাই যাচ্ছে। তাহলে 225 গুণন কত? 345 এত টাকা। তাহলে 225কে 345 দিয়ে গুণ দিলেই হচ্ছে 225 গুণন 345। গুণ অঙ্কের ক্ষেত্রে উপরে ছোটো নিচে বড় লিখলে কোনো অসুবিধা হয় না। দেখো, 5 5 25 5, হাতে আমার কত? 2, 5 2 10 আর 2 12 2, হাতে আমার কত? 1, 5 2 10 আর 1 11, 1 ঘর কাটা। 4 5 20 শূন্য, হাতে আমার কত? 2, 4 5 20 শূন্য, হাতে আমার কত? 2। এবার হচ্ছে 4 2 8 2 10 শূন্য, হাতে আমার কত? 1, 4 2 8 আর 1 9। ঠিক আছে? এরপরে 2 ঘর কাটা, 2 ঘর কাটা। 3 5 15 5, হাতে আমার কত? 1, 3 2 6 আর 1 7। এবার 3 2 6। ঠিক আছে? তাহলে আমরা যোগ করি। তাহলে 5 5 2 2, 5 আর 1 6। এই যে আমার 1 10, 10 এর সাথে 17 7, হাতে আমার 1, 6 আর 1 7। তাহলে 7,700 কত? 77,625 টাকা। এই যে একক দশক শতক হাজার অধিক 77,625 টাকা। তাহলে আমরা লিখতে পারি 77,625 টাকা। দেখো, আমরা যদি অঙ্ক বুঝে করি তাহলে অঙ্ক কিন্তু যেমন সহজ লাগবে তেমনি আনন্দদায়কও লাগবে। ভবিষ্যতে এই ধরনের অঙ্ক আমরা পারবো, এই জন্য চেষ্টা করব। আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। এবার পরের অঙ্কটি দেখো, একটি আলমারিতে 5,660টি বই রাখা যায়। একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে একক দশক শতক হাজার অধিক লক্ষ 37, তাহলে 3,79,680টি বই রাখা যাবে। তাহলে দেখো এখানে কতটি আলমারি, এই কতটি
কতটি আলমারি, এটা কিন্তু আমাদের চাইছে, তাই না? এই কতটি আলমারি, আমাদের আলমারির সংখ্যা চাইছে। তাহলে এই লাইনটাকে যে দেয়া লাইন আছে এটাকে ঘুরে লিখতে পারি যে 560টি বই রাখা যায় একটি আলমারিতে। দেখো তুমি কিন্তু লিখতে পারবা এই যে 560টি বই রাখা যায় একটি আলমারিতে। তাহলে 560টি 560টি বই 560টি বই রাখা যায় 560টি বই রাখা যায় একটি আলমারিতে। কয়টি আলমারিতে? একটি আলমারিতে আলমারিতে খেয়াল করো। তাহলে 560টি বই রাখা যায় কয়টা আলমারিতে? একটা আলমারিতে। সুতরাং একটি বই রাখা যায় এই 1 ভাগ 560টি আলমারিতে। সুতরাং কতটি বই? এই যে 37,000, 3, 7, 9, 6, 8, 0 এতটি বই রাখা যায় 1 গুণন 3, 7, 9, 6, 8, 0 ভাগ কত? 560। খেয়াল করো, কোনো কিছুকে 1 দ্বারা গুণ করলে ওইটাই হয়। তাহলে আমরা যদি লিখি 3, 7, 9, 6, 3, 7, 9, 6, 8, 0 এটা কত দিয়ে ভাগ দেবো? 560 দিয়ে। কত দিয়ে? 560 দিয়ে। দেখো এর 3 ঘর যাচ্ছে না, তাহলে 4 ঘর নিতে হবে। তাহলে প্রথমে আমরা 6 বার দিই। কয়বার? 6 বার। 6 তাহলে 6 বার দিলে প্রথমে যেহেতু 3 ঘর যাচ্ছে না, তাহলে 6 বার দেবো। তাহলে 6 বার দিলে 6 0 0 6 0 0 6 36 6 হাতে মার 3 5 30 3 33। ঠিক আছে? 83 3 কত? 33। তাহলে বিয়োগ করি। 6 বিয়োগ 0 মানে 6, 9 আছে কত? 6 আছে কত? 9 পাবো 3, 3 আছে কত? 7 পাবো 4। তাহলে 400 কত হচ্ছে? 36। তাহলে এবার কাটি আনবো কত? 8। 8 কাটি আনলাম। এবার আমি কয়বার দেবো? 7 বার। কয়বার দেবো? 7 বার। 7 0 0 7 0 0 তারপরে 6 7 6 7 42 2 হাতে আমার কত? 4 হাতে আমার 4 5 6 6 7 42 2 হাতে আমার 4 তারপর হচ্ছে 5 7 35 4 39। এবার বিয়োগ করলাম 8 8ই। তারপরে 2 আছে কত? 6 পাবো 4। তারপরে হচ্ছে হাতে কিছু নাই, 9 আছে কত? 13 পাবো, 9 4 13। এবার কয়বার দেব? এবার 3 আর 1 4 হাতে মারে 3 আর 1 4। এবার কাটি আনলাম কত? 0। তাহলে এবার কয়বার দেবো? এবার আমি যদি 8 বার দিই 8 বার দিই 8 0 0 6 48 8 হাতে মারে কত? 4। তারপরে 5 40 আর 4 44 মিলে গেল 0। তাহলে আমরা এখানে ডাইরেক্ট উত্তর পেয়ে গেলাম যে 678টি আলমারি। 678টি আলমারি 678টি আলমারি। অঙ্কটা সহজ আছে, কিন্তু দেখো এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে কতটি আলমারিতে একটা আলমারি দেয়া আছে যে 560টি বই রাখা যায় একটা আলমারি। মানে এই প্রথম যে লাইন এটাকে আমি উল্টাইয়া দিলাম। তাহলে আমাদের অঙ্ক আমি কিন্তু দেওয়া মানটা ব্যবহার করতে পারলাম। তাহলে যে মান দেওয়া আছে সেটা বাম দিকে রাখবো, আর যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবো। আর এখানে কিন্তু আমরা এটাগুলো এইভাবে লিখতে পারতাম, এইভাবে লিখতে পারতাম যে 1 ভাগ 560 এভাবে লিখতে পারতাম। তা আমি বড় ক্লাসের জন্য যেহেতু আমাদের শিখতেই হবে, এই জন্য আমি মূলত এইভাবে লিখছি আর কি, যে আমাদের বড় হলে এটা আমাদের খুব কাজ দেবে। 1/560 এতটি আলমারি। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্ক শেষ, 14 নম্বর অঙ্ক। এবার আমরা সমাধান করব 14 নম্বর অঙ্ক। এবার পরের অঙ্কটি দেখো, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? তো দেখো আমরা কি করতে পারি? আমরা তাহলে এখন এখানে দেখো এই যে 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ, তার মানে কি 1880 টাকা দর মানে কি? এক বস্তা পেঁয়াজের দাম কত টাকা? 1880 টাকা। কয় টাকা? তাহলে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, তিনি পেঁয়াজ, এটা কিন্তু দেখো এই যে এখানে কিন্তু লুকায় আছে 1880 টাকা দরে, মানে কিন্তু এক বস্তা পেঁয়াজের দাম, দর মানেই এক বস্তা, এটা বুঝতে হবে তোমাকে। তাহলে এক বস্তা পেঁয়াজের দাম, কয় বস্তা পেঁয়াজের দাম? এক বস্তা। তাহলে কি আমরা লিখবো যে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, কি লিখবো বলো? এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য। এক বস্তা পেঁয়াজের, হ্যাঁ, এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, কি মূল্য? ক্রয় মূল্য। এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য কয় টাকা? 1880 টাকা। 1880 টাকা। সুতরাং কত বস্তা কিনছে? 1264 বস্তা। তাহলে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য সমান সমান গুণন হবে। তাহলে 1880 গুণন এই 1264, এত কি টাকা? এত টাকা। তাহলে 1880কে 1264 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 1880 গুণন এই 1264, তাহলে গুণ দিলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাবো।
তাহলে 4 শূন্য শূন্য 0 0 0 2 2 8 5 13 3 হাতে মারে 4 1 7 7 2 9 9 7 9 10 16 16 6 হাতে মার কত 1 7 1 8 8 1 9 9 1 10 8 7 17 7 হাতে মার কত 1 1 1 1 2 8 2 10 10 3 13 3 হাতে মার কত 1 1 1 2 তাহলে কয় টাকা হচ্ছে এই 23 76 320 টাকা অর্থাৎ তাহলে হ্যাঁ তাহলে কি দাঁড়াচ্ছে যে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য এত টাকা, সুতরাং 1264 বস্তা পেঁয়াজের মূল্য এত টাকা, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা এবার পরের অঙ্কটি দেখো, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তাহলে এক বস্তা দেখো পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। খ নম্বর এখানে আমরা লিখতে পারি খ নম্বর দেখো যে তাহলে এটা আমরা ক নম্বর সমাধান করলাম। এখন খ নম্বর এটাই আমরা ইউজ করবো যে পেঁয়াজ 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 বিক্রির পর পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, কত টাকা লাভ হলো। তাহলে আমরা এটাই নেই, লাভ হলো, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। দেখো আমরা তাহলে এখান থেকে শুরু করি, এটাই খ। আমি এরকম পুনরায় করবো যে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য এত টাকা, 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য এত টাকা। তাহলে আমরা এই প্রথম অঙ্কের সাথে কিন্তু দ্বিতীয় অঙ্কের একটা মিল আছে, অর্থাৎ দ্বিতীয় অঙ্ক করতে হলে প্রথম অঙ্ক করে নিতে হবে। তাহলে এটা কিন্তু আমরা খ করছি। এবার এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য দেওয়া আছে, দেখো কয় টাকা দেওয়া আছে যে প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করে, কিন্তু কত বস্তা ওই 1264 বস্তাই। তাহলে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য কয় টাকা 2150 টাকা, 2150 টাকা। সুতরাং কত বস্তা ওই 1264 বস্তাই, 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য। তাহলে 2150 গুণন 1264 এত টাকা, এত কি টাকা। তাহলে আমরা এবার এটাকে গুণ দিই। তাহলে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 টাকা, 1264 বস্তা পেঁয়াজের মূল্য গুণ হয়। তাহলে গুণ করলাম আর কি। তাহলে এখন 6 6 9 রেটে 17 9 9 8 16 17 7 8 আমরা 4 1 7 7 3 10 10 2 12 2 দেখো 5 3 8 8 2 10 10 আর 1 18 দেখো আবার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমরা দেখি, এখানে তাহলে আমরা এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য কত পেলাম যে 2150, সুতরাং 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 1264কে 2150 দিয়ে গুণ দিলে আমাদের কত হচ্ছে 4 0 0 4 5 20 0 হাতে 2 4 1 4 2 6 এবার হচ্ছে 4 2 8 এক ঘর কাটা 6 0 0 5 30 0 হাতে 3 6 6 3 9 6 2 12 দুই ঘর কাটা 2 0 0 5 2 10 0 হাতে 1 তারপর হচ্ছে 2 1 2 1 3 2 2 4 এবার হচ্ছে 3 ঘর কাটা 5 0 0 5 5 একক 1 2 কত টাকা হচ্ছে তাহলে 27 17 600 টাকা এত, ঠিক আছে। তাহলে এখন কি করব যে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হবে, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, তাহলে কি করব আমরা এই দেখো বিক্রি করলো বেশি আর ক্রয় করলো কম টাকা, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, কী হবে লাভ হবে। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কী হবে লাভ হবে, ঠিক আছে। তাহলে আমরা কত টাকা লাভ হলো, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করে দিলে আমাদের অঙ্ক শেষ। সবাইকে ধন্যবাদ, সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।